রাতারাতি ভিলেন থেকে হিরো হয়ে যেতে পারেন কল্যাণ চৌবে। কি করে কিভাবে হবে সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু। এবছর আইএসএল ঠিকভাবে না হওয়ার পেছনে কল্যাণ চৌবে দায়ী। এটার পেছনে কারুর কোনো আপত্তি থাকার কোনো কথা নেই, এটা ঘটনা। কিন্তু কেন? তো প্রথমেই বলি যে কল্যাণ চৌবের বক্তব্য ছিল যে ভারতীয় ফুটবলে এফএসডিএল যে টাকাটা দিচ্ছে তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করতে পারে ভারতীয় ফুটবল। কিন্তু এফএসডিএল এর বক্তব্য ছিল যে ভারতবর্ষে তারা যে টাকাটা আইএসএলকে দিচ্ছে তার থেকে বেশি টাকা কারুর পক্ষে দেওয়া সম্ভব নয় এবং তারা প্রচুর টাকা ক্ষতি করে এই টাকাটা ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এআইএফএফকে দিচ্ছে বা আইএসএল চালাতে তারা খরচ করছে। এবার এআইএফএফ এর সঙ্গে এফএসডিএল এর যে চুক্তি ছিল সেটা ছিল বছরে 50 কোটি টাকা করে। তো এফএসডিএল এর বক্তব্য এই 50 কোটি টাকা দিতে গিয়ে তাদের প্রচুর টাকা লোকসান হয়েছে, তারা এই 50 কোটি টাকা দিতে পারবে না এবং এই টাকার অঙ্ক তারা কমিয়ে দেবে। তো এআইএফএফ এর তরফ থেকে লাস্ট যে প্রস্তাবটা গেছিল 37.5 কোটি টাকার, তারা বলেছিল আপনারা 37.5 কোটি টাকা দিন, 50 কোটি টাকা দিতে হবে না। কিন্তু নতুন কনস্টিটিউশন অনুযায়ী বা স্পোর্টস কনস্টিটিউশন বা স্পোর্টস বিল যাই বলুন না কেন, সেটা অনুযায়ী ভারতবর্ষের কোনো লিগ ডাইরেক্টলি থার্ড পার্টি চালাতে পারবে না। মানে ভারতবর্ষ যেমন ক্রিকেটের জন্য বিসিসিআই রেখেছে, সেরকম ফুটবলের জন্য এআইএফএফ রেখেছে, সেরকম সব স্পোর্টসের জন্য একটা করে অথরিটি আছে। তো তাদের যে ন্যাশনাল লেভেলের লিগ হবে সেই লিগগুলোর কন্ট্রোল যেন এই অথরিটি বা এই বোর্ডের হাতে থাকে। কিন্তু এতদিন পর্যন্ত ভারতবর্ষে আইএসএল এর কন্ট্রোলটা ছিল এফএসডিএল এর হাতে। শৃঙ্খলা রক্ষা বা এই ধরনের মেজর ডিসিশন অবশ্যই আইএফএফ এর হাতে ছিল, কিন্তু লিগটা পুরোটা কি হবে না হবে, কতদিনের লিগ হবে, কিভাবে খেলা হবে, সব কিছুর কন্ট্রোল ছিল এফএসডিএল এর হাতে। কিন্তু নতুন কনস্টিটিউশন অনুযায়ী এই ক্ষমতাটা এফএসডিএল কেন কোনো থার্ড পার্টিকে দেওয়া যাবে না, এই ক্ষমতাটা রাখতে হবে এআইএফএফকে। তারা সহযোগী হিসেবে কোনো কর্পোরেটকে সঙ্গে রাখতে পারে এবং লিগে অবনমন এবং নিচের লিগ থেকে প্রমোশন এই দুটো কিন্তু থাকতেই হবে। এই জায়গায় এফএসডিএল এর আপত্তি ছিল। এফএসডিএল এইটা মানতে রাজি নয়, তারা অবনমনেও রাজি নয়, লিগের টোটাল কন্ট্রোলও এআইএফএফকে দিতে তারা রাজি নয়, কারণ তাদের বক্তব্য আমরা টাকা খরচ করছি, আমরা সব কিছু করছি, তাহলে কন্ট্রোলটা কেন এআইএফএফ এর হাতে থাকবে, এটা কিন্তু ভিন্ন প্রশ্ন। এখানে আমার বক্তব্য প্রথম থেকেই ছিল, আপনারা অনেকেই শুনেছেন, অনেকে অপোজও করেছেন, যে না, ভারতবর্ষের লিগ সবসময় ভারতের কোনো বোর্ড বা অথরিটির হাতে থাকবে, কোনো থার্ড পার্টির হাতে থাকবে না, বা কোনো কর্পোরেট আমাদের দেশের ফুটবলটাকে কন্ট্রোল করবে, এটা ঠিক নয় বলে আমার তখন মনে হয়েছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু সিচুয়েশন যেদিকে যাচ্ছিল, কোনো সংস্থা বিট করেনি এফএসডিএল চলে যাওয়ার পর, অনেকবার টেন্ডার করা হয়েছে, এআইএফএফকে কেউ রেসপন্স করেনি এবং ব্যাপারটা এই দিকেই বোঝা যাচ্ছিল যে এআইএফএফ যেটা ভাবছে সেটা ভুল ভাবছে। ভারতীয় ফুটবলে টাকা নেই, এফএসডিএল এর পা ধরে আমাদের চলতে হবে, এফএসডিএল যদি কিছু টাকা দেয় তাহলেই একমাত্র লিগ ঠিকভাবে হতে পারে, সেটা যত কোটিই হোক বা যেভাবেই হোক, যা টাকা দিক তাতেই রাজি হওয়া উচিত এআইএফএফে। এবং আমারও মনে হতে শুরু করেছিল কি করা যাবে, যখন অর্থ নেই তখন আমাদেরকে বলতে পারেন ক্রিকেট এই ফুটবলটাকে তুলে দিতে হবে একটা কর্পোরেটের হাতে, তারাই চালাবে, তারাই যেটা মনে করবে ভারতীয় ফুটবল সেই দিকে যাবে, ভারতীয় ফুটবল অথরিটির সেরকম কোনো ক্ষমতা থাকবে না। অন্তত সিচুয়েশান তাই ডিমান্ড করছে, কেউ বিট তুলছে না, তার থেকে তো লিগ বন্ধ হয়ে যাবে, তার থেকে যদি কর্পোরেট চালায় সেটা তো তাও চলবে, লিগটা একটা গ্ল্যামার যেরকম ছিল তার কাছাকাছি তো কিছু থাকবে। অবশেষে এবারে লিগ শুরু হলো উইদাউট এনি স্পন্সর। তবে এটা বলতে হয়, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম লিগটা যেরকম ভয়ঙ্কর হতে পারে সেই রকম লেভেলের কিন্তু ভয়ঙ্কর বা অতটা খারাপ হচ্ছিল না, যথেষ্ট স্ট্যান্ডার্ড। এবং এআইএফএফ যেরকম মানে আগে তাদের এক্সাম্পল রেখেছিল তার থেকে অনেক বেটারভাবেই কিন্তু তারা এবার আইএসএলটা চালাচ্ছে, এখনও পর্যন্ত চালিয়েছে। মাঝে মাঝে ওই নানা রকম গান, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো এবছর অতটা দেখা যায়নি এবং ম্যাচের আগে থেকে একটা বিশাল পর্যালোচনা, ম্যাচে কি হতে পারে, কয়েকজন বিশেষজ্ঞর মতামত, হাফ টাইমে বিশেষজ্ঞদের আলোচনা, এইগুলোও এবছর ছিল না। হ্যাঁ, এইটা চেঞ্জ হয়েছিল, কিন্তু সেটা তো আমার মনে হয় না ফুটবল দর্শকদের ওপর খুব একটা এফেক্ট পড়েছে, কারণ যে সময়টা বিশেষজ্ঞরা আলোচনা করতো এইসব নিয়ে, সেই সময় সবাই একটুখানি হাফ টাইমে রিল্যাক্স করে কোমর ফোমর ছাড়িয়ে নিয়ে একটু চা টা খেয়ে আবার বসতো সেকেন্ড হাফটা দেখার জন্য।
এবার আমাদের সব থেকে বড় কনসার্ন ছিল এবছরের লিগ তো নমো করে হয়ে যাচ্ছে, তাহলে পরের বছর কি হবে? পরের বছর থেকে অ্যাকচুয়ালি 20 বছরের জন্য একটা টেন্ডার এআইএফএফ ডেকেছিল এবং তারা চাইছিল 15 থেকে 20 বছরের একটা ডিল হোক, এবং সেই হিসেবেই তারা টেন্ডারটা ডেকেছিল। এবং আমরাও ভেবেছিলাম এই টেন্ডারেও কেউ হয়তো রেসপন্স করবে না, হয়তো এফএসডিএলকে আবার ফিরে আসতে হবে, এফএসডিএলই হয়তো যদি চেষ্টা করে একটা যা হোক টাকায় রাজি করায়, এবং সেই টাকার অঙ্কটা আস্তে আস্তে 10-15 কোটি টাকা পর্যন্ত নেমে গেছিল বার্ষিক। কিন্তু গতকাল অফিসিয়ালি যে টেন্ডারগুলো হয়েছিল, কিছুদিন আগে একটা টেন্ডার যে ডাকা হয়েছিল, সেই টেন্ডারে রেসপন্স করে দুটো কোম্পানি, একটা হচ্ছে ফ্যানকোড আর একটা হচ্ছে জিনিয়াস স্পোর্টস। তারা একটা ডেটা কোম্পানি, ইংল্যান্ড বেস, এবং ফুটবলের সাথে তারা ভীষণভাবে জড়িত, বড় বড় ফুটবল লিগের সঙ্গে তারা জড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে। এবং সব থেকে যেটা অবাক করা বিষয়, তারা প্রায় 65 কোটি টাকা বার্ষিক পেমেন্টের বদলে আইএসএল এর কমার্শিয়াল পার্টনার হতে চায়, এবং প্রতি বছর তারা 5% করে এই টাকাটা বাড়াবে, এবং 20 বছরে প্রায় 1000 কোটি টাকার ওপর আইএসএল এ ইনভেস্ট করবে। আপনারা আইপিএল এর সঙ্গে কখনোই কম্পেয়ার করতে যাবেন না। আইপিএল ক্রিকেটের প্রচুর টাকার খেলা, এবং সেখানে 10,000-20,000 কোটি টাকার গল্প আছে, তার সঙ্গে এটাকে কম্পেয়ার করতে যাওয়ার দরকার নেই। ফুটবল নিয়েই ভাবুন। তো ভারতীয় ফুটবলের ইতিহাসে এটা একটা সর্বোচ্চ বিড বলতে পারেন, বা সর্বোচ্চ টেন্ডার, যেটা এফএসডিএলও দিতে পারেনি। তো আগামীকাল এই ডিসিশনটা ফাইনাল হতে চলেছে, কারণ তারপরে যে বিডটা করেছে সেটা ফ্যানকোড করেছে। ফ্যানকোডও বার্ষিক 36 কোটি টাকার বিড করেছে। এআইএফএফ এর চাহিদা ছিল 37.5 কোটি টাকা, সেখানে যদি 36 কোটি টাকাও ফ্যানকোডকেও দেওয়া হয় তাহলেও সেটা খুব বেশি লোকসানের ব্যাপার হবে না। কিন্তু জিনিয়াস স্পোর্টসের যে জিনিয়াস বিডটা রয়েছে সেটাকে ইগনোর করাটাও সম্ভব নয়, এবং এই চুক্তি যদি একবার সই হয়ে যায় তাহলে বুঝতে হবে কল্যাণ চৌবে প্রথম থেকে যা যা বলেছিলেন সেগুলো সমস্ত ঠিক, এবং ভারতীয় ফুটবলের স্বার্থেই এই এতদিন ধরে এই লিগ আটকে ছিল, এবং তিনি সেটা আটকে রেখেছিলেন, কারণ আলটিমেটলি ভারতীয় ফুটবলের উন্নতি হবে বলে। অবশ্যই বলছি যদি হয়, এবং যারা এতদিন কল্যাণ চৌবেকে সাইড করার চেষ্টা করছিলেন, সমর্থকদের কথা বলবো না, সমর্থকরা সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু খবর পাচ্ছে সেই অনুযায়ী তারা তাদের বক্তব্য রাখে। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখানো হয়, যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা হয়, সাধারণ মানুষ সেটাতেই মেনে নেয় বা সেটাকেই ফলো করার চেষ্টা করে। এবং এই ডিলটা হলে বোঝা যাবে এতদিন ধরে যে নাটকটা চলছিল সেটা শুধুমাত্র কল্যাণ চৌবেকে বদনাম করার জন্য, বা এফএসডিএল এর কিছু স্বার্থ সিদ্ধি কল্যাণ চৌবে করতে দিতে চাইছিলেন না, তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এবং এই চুক্তিটা হলে আইএসএল এর মান এফএসডিএল এর সময় যা ছিল তার থেকেও অনেক বেটার হয়ে যাবে। এবং আমরা বুঝতে পারছিলাম কিছু ক্লাব পেছন থেকে এফএসডিএল কে ব্যাক করছিল, তারা বারবার এআইএফএফ এর টুর্নামেন্টের বিভিন্ন ক্ষেত্রে তারাও বাধা সৃষ্টি করছিল, এই হলে খেলবো না, ওই হলে খেলবো না। কিন্তু লাস্ট মোমেন্টে কল্যাণ চৌবে স্ট্রিক্ট ডিসিশন নেয় যে ভাই খেলতে হয় তো খেলো, যারা এবার খেলবে না তাদেরকে অবনমন করে পরে নিচের লিগে আই লিগে পাঠিয়ে দেওয়া হবে। এবার তুমি ডিসিশন নাও খেলবে কি খেলবে না, মানে একটা পরোক্ষ চাপ তিনি ক্রিয়েট করেছিলেন, এবং সেই চাপের কাছে ক্লাবগুলোকে মাথা নত করতেই হয়েছিল, এবং তারা সকলেই আইএসএল এ অংশগ্রহণ করে এবারের। তাই মনে হয়েছিল চাপের কাছে এবছর মাথা নত করলো, পরের বার থেকে তারা করবে না, তো আলটিমেটলি আইএসএল হবে না, আইএসএল হয়তো এবছর হয়ে আবার বন্ধ হয়ে যাবে, আবার জটিলতা তৈরি হবে। কিন্তু এই টেন্ডার পাস হয়ে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আগামী 20 বছরের জন্য বলতে পারেন ভারতীয় ফুটবলের একটা উন্নতির জায়গাও কিন্তু দেখা যাচ্ছে, এবং ক্লাবেদের মাথার ওপর থেকে চিন্তার বিষয়টা অনেকটা কমে যাচ্ছে প্রফিট নিয়ে। এখন অপেক্ষা শুধু একটা দিনের, আগামীকাল ফাইনাল ঘোষণা হতে চলেছে লিগ কারা পরিচালনা করবে বা কারা কমার্শিয়াল পার্টনার হিসেবে থাকবে এআইএফএফ এর সাথে। আর সেটা যদি জিনিয়াস স্পোর্টস হয় আর তাদের যদি এই বিডটা অ্যাকসেপ্টেড হয়, তাহলে আগামীকাল হতে চলেছে ভারতীয় ফুটবলের একটা অন্যতম উল্লেখযোগ্য বিশেষ দিন। এবং আবার বলবো, ভারতীয় ফুটবলের এত বেশি উত্থান পতন আমরা দেখেছি, অনেক কিছু ফাইনাল হবে হবে করেও হয়নি, লাস্ট মোমেন্টে অনেক কিছু চেঞ্জেসও হয়েছে। তো জিনিয়াস স্পোর্টস হলেও সেটা ভালো খবর হবে, বিশাল ভালো খবর হবে, আর যদি ফ্যানকোডের 36 কোটি টাকার ডিলও হয় তাহলেও সেটা ভালো খবর হবে। তো দেখা যাক কি হয়, আগামীকালের জন্য অপেক্ষা এবং ঘোষণার জন্য অপেক্ষা। এআইএফএফ যতক্ষণ না অফিসিয়ালি ঘোষণা করছে তারা কাউকে দায়িত্ব দিয়ে চুক্তি সই করে ফেলেছে। তো এই ভিডিওতে এইটুকুই।
এই বিষয়টা কনফার্ম হলে আরও অনেক কিছু বলবো এই বিষয়টা নিয়ে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।